হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আইন অমান্য আন্দোলনের ফলাফলগুলি নিয়ে। ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা আইন অমান্য আন্দোলনের কারণগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি করোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আইন অমান্য আন্দোলনের ফলাফলগুলি নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, আইন অমান্য আন্দোলন অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় গণ আন্দোলন। ঠিক আছে, তো এই আন্দোলনের পরবর্তীকালে বা বলা যায় যে এই আন্দোলনের ফলস্বরূপ বলা বা গুরুত্ব স্বরূপ বলা যায় এই আন্দোলন কিন্তু প্রকৃতপক্ষে ব্যর্থই হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই আন্দোলনের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো এই আন্দোলন তাৎক্ষণিক যে স্বাধীনতা সেই স্বাধীনতায় এনে দিতে পারেনি ভারতবর্ষের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই আন্দোলনের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো এই আন্দোলনের প্রধান দাবি কি ছিল? হচ্ছে যে আভ্যন্তরীণ ক্ষেত্রে বা স্বায়ত্ত শাসন লাভ করা। ঠিক আছে, তো সেই যে স্বায়ত্ত শাসনের দাবি সেই স্বায়ত্ত শাসনের দাবি কিন্তু ভারতবাসীর পূর্ণ হয়নি, কিন্তু তা সত্ত্বেও বলা যায় এই আন্দোলন কিন্তু ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই আন্দোলনের ফলাফলগুলি নিয়ে এবার আমরা একে একে আলোচনা করব। তো দেখো, প্রথম স্বরূপ বলা হয়েছে যে জাতীয় চেতনার উন্মেষ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সমগ্র দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন সংগঠিত হওয়ায় ভারতীয়দের মধ্যে কি হয়? জাতীয় চেতনার উন্মেষ ঘটে। তো এই যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন ভারতবর্ষের প্রায় সমগ্র অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, বা বলা যায় যে অধিকাংশ মানুষজনই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যার ফলে এই আন্দোলনের ফলে কি হয়েছিল? ভারতবাসীর মধ্যে জাতীয় চেতনা বা জাতির যে চেতনা সেই চেতনার কি হয়েছিল? উন্মেষ ঘটেছিল। ঠিক আছে, তারপরে দ্বিতীয়তম ফলাফল স্বরূপ বলা হয়েছে যে জাতীয় কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব প্রদান করার ফলে জাতীয় কংগ্রেস ও গান্ধীজির মর্যাদা কি হয়? বৃদ্ধি পায়। তো এই আন্দোলন কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল? কংগ্রেসের মাধ্যমেই সংগঠিত হয়েছিল, এবং কংগ্রেসের নেতৃবৃন্দ হিসেবে বা প্রতিনিধি হিসেবে গান্ধীজি কি করেছিলেন? এই আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিলেন। ঠিক আছে, যার ফলে এই আন্দোলনের মাধ্যমে একদিকে যেমন কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, ঠিক তেমনি অন্যদিকে গান্ধীজির মর্যাদাও কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো তৃতীয়তম ফলাফল স্বরূপ বলা হয়েছে যে দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি। ঠিক আছে, তো এটি হলো অন্যতম একটি প্রধান গুরুত্ব। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই আন্দোলনে বিদেশি দ্রব্য বর্জন করার ফলে দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি ঘটে এবং কর্মসংস্থানের কি হয়? সুযোগ তৈরি হয়। ঠিক আছে, তো এই আন্দোলনের প্রধান মাধ্যম কি ছিল? বিদেশি দ্রব্য বা বিদেশি পণ্য সামগ্রী কি করা? বয়কট করা। ঠিক আছে, তো বিদেশি পণ্য বা দ্রব্য সামগ্রী বয়কট করার ফলে কি হয়? বিদেশি পণ্য দ্রব্য সামগ্রীর স্থানে কি হয়? ভারতীয় বা বলা যায় যে দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি ঘটেছিল বা দেশীয় সামগ্রীর মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, এবং দেশীয় সামগ্রীর মর্যাদা বৃদ্ধি পাওয়ায় কি হয়ে যায়? একাধিক দেশীয় শিল্পের শ্রীবৃদ্ধি ঘটেছিল, এবং এর পাশাপাশি বা এর ফলে কি হয়ে যায়? কর্মসংস্থানেরও
সুযোগ তৈরি হয়েছিল ভারতবাসীর। তো এটি হলো অন্যতম একটি প্রধান ফলাফল, যে যেখানে বিদেশি শিল্পের পরিবর্তে বা বিদেশি পণ্যদ্রব্য সামগ্রীর পরিবর্তে দেশীয় বা ভারতীয় পণ্য সামগ্রীর গুরুত্ব বৃদ্ধি পায়, এবং পণ্যদ্রব্য সামগ্রীর গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় কি হয়ে যায়, বিভিন্ন শিল্পের আবির্ভাব ঘটে এবং কি হয়, কর্মসংস্থানেরও কি হয়, সুযোগ বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে দেখো অন্যতম ফলাফল স্বরূপ বলা হয়েছে যে ঔপনিবেশিক অর্থনীতির অবস্থান। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে আইন অমান্য আন্দোলনের ফলে ইংল্যান্ড থেকে পণ্য সামগ্রীর আমদানি হ্রাস পায় এবং ফলে ঔপনিবেশিক অর্থনীতিও কি হয়, অবক্ষয় হয়। তো বিভিন্ন ইংল্যান্ড থেকে যে বিদেশি দ্রব্যগুলি আসতো, পণ্যদ্রব্য সামগ্রীগুলি, সেগুলি বয়কট করার ফলে তাদের যে আমদানি, সেই আমদানি হ্রাস পেয়েছিল, এবং আমদানি হ্রাস পাওয়ার ফলে ডেফিনেটলি ঔপনিবেশিক অর্থনীতির কি হয়েছিল, অবক্ষয় হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো অন্যতম ফলাফল স্বরূপ বলা হয়েছে যে পরবর্তী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই আন্দোলন পরবর্তীকালের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল। তো এই আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে ভারতবাসী ভারত ছাড়ো আন্দোলনের কি দেয়, ডাক দেয়। ঠিক আছে, তো এই আন্দোলনে প্রভাবিত হয়েছিল বা প্রভাবিত হয়ে ভারতবাসী অন্য গণ আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল। ঠিক আছে, যেমন এই আন্দোলনের পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলন, বিশেষত নৌ বিদ্রোহ কিন্তু সংগঠিত হয়েছিল। সুতরাং বলা যায় যে আপাত দৃষ্টিতে এই আন্দোলন ব্যর্থ হলেও কিন্তু এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, বা বলা যায় যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব কিন্তু যথেষ্ট অপরিসীম। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।